আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন। নেক্সাস টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন কেমন আছেন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ আনোয়ারুল আলম। স্বাস্থ্যের নানা বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। দর্শক, আপনারা জানেন কান আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় তার একটি বড় অংশের কাজ কিন্তু শ্রবণ শক্তি, যেটি দিয়ে আমরা অন্যের সাথে ভাব বিনিময় করি এবং যোগাযোগের একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করে থাকে আমাদের দুটো কান। তো সেই কানের সমস্যা নিয়ে আজকে আমরা কথা বলবো এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমরা কথা বলবো। কানে ব্যথা কী কারণে হয় বা আরও যে সমস্ত রোগ আছে সেগুলো বিষয় আসবে এবং এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার, পরিচালক, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আজকে যারা দর্শক আছেন তাদেরকেও স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনাটা শুরু করব দর্শক কানের সমস্যা নিয়ে। আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। পর্দায় দেখানো নম্বর রয়েছে, আপনারা আমাদের ফোন করতে পারেন, আপনাদের সমস্যার কথা আমাদের জানাতে পারেন। আমাদের সাথে যিনি বিশেষজ্ঞ রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবেন। এছাড়া ফেসবুক লাইভেও আপনারা কমেন্ট করতে পারেন, সেখানেও আপনার মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন। আমরা চেষ্টা করব সে সকল প্রশ্নের উত্তর দেবার। আমরা শুরুতে একটু আসি যে আমরা বললাম যে আমাদের যে আমরা যে বলি যে পঞ্চ ইন্দ্রিয় তার একটা বড় অঙ্গ কিন্তু কান। তো কানের ভূমিকাটা একটু আমরা জেনে নিই আসলে। ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতেই বলছেন যে আমাদের শরীরে পঞ্চ ইন্দ্রিয় আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চলাফেরা, আমাদের পরিবেশের সাথে যোগাযোগ থেকে শুরু করে সবগুলি পঞ্চ ইন্দ্রিয়ের কাজ। তার মধ্যে অন্যতম হচ্ছে কান। তো আমার যেমন কানের একটা বিশেষত্ব হচ্ছে যে যেমন চোখ দিয়ে আমরা শুধু দেখি, নাক দিয়ে আমরা ঘ্রাণ নেই, চামড়া দিয়ে আমরা স্পর্শ অনুভব করি, জিহ্বা দিয়ে আমরা কিন্তু স্বাদ নেই। প্রত্যেকটা স্পেসিফিক কাজ, কিন্তু কানই একমাত্র অঙ্গ যার কিন্তু কয়েকটা কাজের সাথে জড়িত। যেমন প্রথমত আমরা সবাই চিন্তা করি যে কান শোনার সাথে জড়িত, কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট কাজ কান ব্যালেন্স। আমরা যে এই যে ভারসাম্য রক্ষা করছি, এদিক থেকে পড়ে যাচ্ছি না, উল্টে যাচ্ছি না, হাঁটছি চলছি এই একটা নির্দিষ্ট গতিতে এবং নির্দিষ্ট অবস্থানে, তার ক্ষেত্রে কিন্তু ব্যালেন্সটা কিন্তু কানের কাজ। এবং শুধু তাই নয়, এবং আমরা যে কথা বলছি পরোক্ষভাবে কানের ভূমিকা অনেক। যেমন একটা বাচ্চা যদি জন্মগতভাবে সে কানে না শোনে, সে কিন্তু বোবা হবে। তো সুতরাং কানের ভূমিকা বলতে গেলে আমাদের যেমন শোনা, তার সাথে সাথে ব্যালেন্স রক্ষা করা এবং আমাদের জীবনের শুরুতে কথা বলা সাহায্য করার জন্য কানের ভূমিকা অপরিসীম। জি, অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো সেটাতেই আসি। সাধারণত আমরা কানে ব্যথা নিয়ে কথা বলবো, আরও অনেক বিষয় নিশ্চয়ই কথা হবে। তো কানে ব্যথার কথাটাই যদি আসি, যেমন একেবারে বিভিন্ন বয়সে আমরা দেখি কানে ব্যথা একটা কমপ্লেন থাকেই। তো সাধারণত কি কি কারণে আসেন আসলে? হ্যাঁ, ব্যথার সাথে একটা ইনফেকশন জড়িত। ব্যথাটা কিন্তু কোনো নির্দিষ্ট রোগ নয়, এটা হচ্ছে একটা উপসর্গ, আমরা সকলে জানি। যেমন পেটে ব্যথা প্রেজেন্ট করে পেটে ব্যথা নেই, বাট পেটে ব্যথার কারণ হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, ডেলিভারি পেইন, অবস্ট্রাকশন, কানে পিত্তথলিতে পাথর। ঠিক কানের ব্যথাটা এরকম। কানের ব্যথাটা নির্দিষ্ট কোনো রোগ নয়, অনেকগুলো রোগের উপসর্গ। যেমন কানের ব্যথার অন্যতম কারণ হচ্ছে কানের যে কোনো ইনফেকশন হয়ে থাকে। যেমন কানের আমরা জানি কানের তিনটা অংশ, বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। বহিঃকর্ণ যদি কোনো ইনফেকশন হয়, যেমন ফারাঙ্কোলাইসিস বলি, ফোড়া জাতীয় কিছু হলে, পুজ হইলে সে হতে পারে। কোনো কারণে কোনো ফরেন বডি যে যদি ইনফেকশন হয়, সেটা আপনাকে ব্যথা হিসেবে প্রেজেন্ট করতে পারে। ইভেন কানে যে কোনো ইনজুরি হয়, আমরা কান খোঁচাই, বাইরে আরেক লোকদের কান পরিষ্কার করি এক বয়স থেকে মানুষের, সেইখানে কোনো ইনফেকশন হলে কিন্তু কান ব্যথা নিয়ে আসতে পারে। তাছাড়া মধ্যকর্ণে যদি কোনো ইনফেকশন হয়, যেমন কান পচা রোগ থেকে শুরু করে মধ্যকর্ণে ইনফেকশন থেকে শুরু করে নানা কারণে, এমনকি মধ্যকর্ণে কোনো টিউমার বা অন্য কোনো দীর্ঘস্থায়ী কোনো রোগ যদি হয়, সেটা কিন্তু ব্যথা হিসেবে প্রেজেন্ট করতে পারে। তাহলে বোঝা যাচ্ছে যে কানের বহিঃকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণে যে কোনো ইনফেকশন বা অন্য কোনো নানা রোগের কারণে কিন্তু ব্যথা হিসেবে প্রেজেন্ট করে আমাদের কাছে। আমরা একটু বাচ্চাদের ক্ষেত্রে আসি। বাচ্চারা তো প্রায়ই বাচ্চাদের একটা কমপ্লেন থাকে, বা বাচ্চারা কান্নাকাটিও করে, তারপরে দেখা যায় তার কানের সমস্যা আছে। তো বাচ্চাদের ক্ষেত্রে আসলে কেন এটা হয় আসলে? কমনলি যারা বাচ্চারা আমাদের কাছে আসে, যেমন অনেক সময় বাচ্চার মায়েরা বলে যে সারা রাত ঘুমাইতে পারেনি, বাচ্চা সারা রাত কান্নাকাটি করেছে, এবং সকালে বা দিনে আমাদের কাছে নিয়ে আসে। এটার অন্যতম কারণ হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন। এবং আপার রেসপিরেটরি ইনফেকশন কারণে আপনারা জানেন যে নাক কান গলার সাথে কমন কমিউনিকেশন আছে, সেই জন্য এই সাবজেক্টটা আমরা একই সাথে ট্রিটমেন্ট করি, আমরা তিনটা বিশেষজ্ঞ একসাথে। সুতরাং নাকে গলার যখন ইনফেকশন হয়, নাকের সাথে এবং গলার সাথে একটা স্টিশিয়ান টিউব, একটা টিউবের মাধ্যমে কানে যোগাযোগ আছে, এবং সেই ইনফেকশনটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে সহজেই কানে চলে যায়। এবং মূলত যাদের ঠান্ডা সর্দি কাশি থাকে, সেসব বাচ্চারা কিন্তু হঠাৎ করে কানে ব্যথা শুরু হয়, তার মানে ইনফেকশন কানে চলে গিয়েছে। এবং এটা প্রেজেন্টেশন হয় যে বাচ্চারা সারা রাত ঘুমাতে পারে না,
কান্নাকাটি করে, এটা বাচ্চাদের একটা মূল কারণ কানে ব্যথা আমার কমনলি যেটা আসে। তাছাড়া বাচ্চা যেটা বললাম ফারাঙ্কালোসিস ইনফেকশন, অথবা কানে কোনো ফরেন ঢুকে গিয়েছে, অথবা কোনো কারণ ইনজুরি হয়েছে, ওগুলো কিন্তু কানে ব্যথার বাচ্চাদের বেলায় একটা বিশেষ কারণ হিসাবে আমরা বিবেচনা করে থাকি। ও তাহলে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শুধু কানের সমস্যা না, আপনি বলছিলেন যে আমাদের গলাতে যদি কোনো সমস্যা হয়, জি, এবং এই যে সাধারণ সর্দি কাশি যেটা হয়, তাহলে সেখান থেকে সেটাই আমরা যদি বাচ্চা জিজ্ঞেস করি যে বাচ্চা যখনই বলে যে স্যার সারা রাত ঘুমাইতে পারে না, আমার বাচ্চা সর্দি যে কাশি, জি স্যার এই গত 4-5 দিন বাচ্চা খুবই কাশি ঠান্ডা, তারপর থেকে হঠাৎ করে এরকম হলো। আচ্ছা, এটা একটা কমন একটা কমিউনিকেশন বিষয়। আরেকটা আমরা জানি যে ব্যথার সাথে যেটা বলে অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে আমরা দেখি যে কান থেকে হয়তো পুঁজ পড়ছে আসলে, বা পানি পড়ছে, রস ঝরছে আসলে, তো এটা কি ইনফেকশনের কারণে? খুবই আপনি প্রশ্নটা প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে যে এবং বাচ্চারা যখন বলে যে এই সারা রাত ঘুমাইতে পারেনি, সকালে হঠাৎ করে দেখা যায় কান দিয়ে পানি পড়ছে এবং ব্যথা কমে গেছে, তার মানে হচ্ছে যে এই যে ইনফেকশনটা হয়েছে মধ্যকর্ণে, মধ্যকর্ণ মানে পর্দা দ্বারা বহিঃকর্ণের সাথে একটা পার্টিশন থাকে, ইনফেকশন হয়ে যায়, পুঁজ হয়ে যায়, পুঁজটা যখন কানের মধ্যে প্রেশার দেয় তখন বাচ্চা প্রচন্ড কান্না করে বাচ্চা ঘুমাইতে পারে না, এবং এই প্রেশারে যখন পর্দা ফেটে যায় পানিটা বের হয়ে আসে তখন কিন্তু ডিসচার্জ হিসেবে প্রেজেন্ট করে এবং প্রেশার কমে গেলে ব্যথা কমে যায়। তাহলে এইটা কিন্তু একটা সিকোয়েন্স যে আপার ইনফেকশন, মধ্যকর্ণ ইনফেকশন, এটা সিকোয়েন্স হিসেবে অনেক সময় পর্দা ছিদ্র হয়ে পানি কান দিয়ে পানি পড়ে আমাদের সাথে প্রেজেন্ট করে। এটার সাথে একটা রিলেটেড। তাছাড়া কানে পানি পড়ার রোগের কারণে মধ্যকর্ণাল ইনফেকশন, আমরা সিওএসএম, অটাইটিস মিডিয়া উইথ ইনফেকশন, সেটার কারণে কিন্তু অনেক সময় দীর্ঘস্থায়ী রোগ হিসাবে কানে পানি পড়ার রোগ হিসেবে প্রেজেন্ট করে, এবং এই যে মধ্য ইনফেকশন হিসাবে কানে পর্দা ছিদ্র হয়ে আসে, এটা সিকোয়েন্স হিসাবে কিন্তু অনেক সময় দীর্ঘস্থায়ী হয়ে যায়, এবং বাচ্চাদের মাঝে মাঝে কান পচা রোগ নিয়ে কান থেকে পুষ পড়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। মানে এটা বারবার হতে পারে, এবং একবার হওয়ার পর যদি সঠিক ট্রিটমেন্ট না হয়, ওই ছিদ্রটা যদি হিল হওয়ার সুযোগ না পায়, তাহলে কিন্তু ওইটা ক্রনিক হয়ে যায়, পার্মানেন্ট হয়ে যায়। এবার ঠান্ডা লাগলে কান দিয়ে পানি পড়বে, কানে পানি গেলে কান দিয়ে পানি পড়বে, সিজন চেঞ্জ হলে কান দিয়ে পানি পড়বে, এবং এটা হচ্ছে আমরা ক্রনিক ডিজিজ। এবং এই ধরনের রোগ নিয়ে কিন্তু মানুষ প্রায় আমাদের কাছে আসে, এটা অনেক সময় লাইফ লং। এটা এবং অ্যাডাল্টরাও কিন্তু এই যে কানে পুষ্পরা নিয়ে আসে আমাদের কাছে, এইটা অন্যতম কারণ কিন্তু চাইল্ডহুড মিডল ইনফেকশন। আচ্ছা, মানে এই যে একদম ছোট বয়সে তার যে ইনফেকশনটা হলো, সেটাই একেবারে আপনার ধরেন যে জীবনের অনেকটা সময়, লম্বা সময়, লাইফ লং এই কানে পর্দার হিল হবে না যতক্ষণ পর্যন্ত না অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট করে এটাকে সিল না করা, মানে ওর মধ্যে ওই মানে গ্যাপটা থেকে যাবে। এই গ্যাপটা পার্মানেন্ট, পর্দা ছিদ্রটা পার্মানেন্ট। আচ্ছা, মানে তখন আপনার মানে সঠিক চিকিৎসা না হলে এটা কখনোই বন্ধ হবে না, এবং তাহলে মাঝে মধ্যেই তার এই ইনফেকশনটা হবে, এবং তার একটা করে মানে সমস্যা হবে, জ্বর হবে, কাশি, সমস্যা থাকবে আর কি গলার। যখনই মনে হয় যে রোগীর আমাদের কাছে আসে, স্যার আমি যখন ভালো ছিলাম আমাদের কান পড়ছে, তার মানে হিস্ট্রি দেখা যাচ্ছে তার মাঝে মাঝে হচ্ছে এটা, সেটার সাথে হয়তো আপার রেসপিরেটরি ইনফেকশন জড়িত, অসতর্কভাবে কানে গোসলের সময় পানি চলে গেছে, অথবা যে কারণে সিজন চেঞ্জ হয়েছে, তখন কিন্তু কান দিয়ে পানি পড়বে। যারা আমরা একটু দেখেছি যে পুকুরে গোসল করে যারা, তাদের ক্ষেত্রে কি এটার ঝুঁকি বেশি থাকে? মানে বাচ্চারা যদি পুকুরে গোসল করে তো তখন কি এটা হয়? সেরকম না, আমি বলি ব্যাখ্যাটা এরকম, আমরা যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন প্রত্যেকটা অঙ্গের কিন্তু গুরুত্ব যেমন আছে, তার প্রোটেকশন যে আল্লাহ দিয়ে পাঠিয়েছেন, এবং কানের যে গুরুত্ব অপরিসীম, সেটা প্রোটেকশনের ব্যবস্থা হচ্ছে কি দিয়ে? পর্দা দিয়ে। কানে পর্দা যেটা আমরা টর্চমানের সাদা দেখা যায়, কানে পর্দা দিয়ে কানের ভিতরে গুরুত্বপূর্ণ অংশগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং আমি যদি পানির মধ্যে ডুবেও থাকি, যারা নাকি ডিপসে ড্রাইভিং করে তাদের, বা অনেকে গ্রামের লোকজন পানিতে কাজ করে, তারা কিন্তু কান পাকে না। তো সেটা কারণটা হচ্ছে কানে পর্দা দ্বারা প্রোটেকশন আছে। সুতরাং পুকুরে গোসল করলে কান দিয়ে পানি পড়বে তা কিন্তু না, যদি না তার কানে পর্দা ছিদ্র থাকে। এই যে একটু আগে বললাম যে পর্দা ছিদ্র, যদি কারো প্রি এক্সিস্টিং কোনো পারফোরেশন থাকে কানের পর্দায়, সে যখন এই পানির মধ্যে ডুব দিবে, কানে পানি যাবে, কিছু পানি থেকে যাবে, ইনফেকশনের প্রেজেন্ট করবে। তো এখানে একটা প্রাসঙ্গিক কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের যে এই যে মানে কান খোঁচানোর যে স্বভাব আসলে, তো সেটার সাথে এটার মানে তাহলে গুরুত্বপূর্ণ একটা খুবই রিলেশন আছে, সেটা আপনি রাইটলি মেনশন করেছেন। কারণ আমি একটা কারণ বললাম কান দিয়ে পানি পড়ার, আপনার ইনফেকশন। সেকেন্ড কজ হচ্ছে এই কান কোচানো। তো এটা তো ধরেন আমরা বিভিন্ন কিছু দিয়ে, আমাদের তো হয়তো কান একটু চুলকালো, এটা মানে বেশিরভাগ মানুষেরই একটা এক্সপেরিয়েন্স, হাতের কাছে যা পাই আমরা সেটা দিয়ে হয়তো কান খোঁচাই। তাহলে এটা তো একটা বড় কারণ, বিশেষ করে বাচ্চাদের নিশ্চয়ই তাদের যে পর্দাটা সেটা তো অনেক, আমি বলবো যে অনেক নাজুক থাকে। এটা বাচ্চাদের নাজুক, আসলেই নাজুক। এটা বাচ্চাদের বেলা তো অবশ্যই, এবং বড়দের বেলা এটা একটা খুবই ডেলিকেট স্ট্রাকচার, খুবই পাতলা পর্দা। এটা যে কোনো, এমনকি আমাদের
যারা আসে কানে যদি কেউ থাবড় দেয় পর্দা ছিদ্র হয়ে আসে। কানে পর্দা কিন্তু অনেক ভিতরে, বা বাতাসের প্রেসারে কান পর্দা ফিরে যাচ্ছে, খুবই ডেলিকেট জিনিস, মানে আঘাতের কারণে এটা কমনলি সেটা হচ্ছে। তাহলে এখন এটা বলি, তাহলে কান খোঁচানোর যে বিষয়টা আসলে এটা তো মানে উচিত নয় আসলে। অবশ্যই উচিত নয়, অবশ্যই উচিত নয়। এই যে আশরাফুল মাখলুকাত, এই যে এত হাজার হাজার প্রাণী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, কারো তো কান পরিষ্কার করা খোঁচানোর কোনো প্রয়োজন হয় না, মানুষের কেন হয়? তাহলে বোঝা যাচ্ছে এটা অপ্রয়োজনীয় এবং এটা কিছুটা অভ্যাসগত। সেই জন্য এই প্রসঙ্গে একটা বলে থাকি যে এই কান খোঁচানোর কারণে কিন্তু মানুষের মারাত্মক রকম ইনফেকশন হতে পারে। যেহেতু প্রাসঙ্গিক প্রশ্নে আসছে, যেহেতু জনসচেতনমূলক বিষয়, সেটা উল্লেখ করতে চাচ্ছি। কারণ আমাদের কিন্তু দেখবেন পার্কে বসে কিন্তু কিছু লোক কান পরিষ্কার করছে এবং একটা প্রফেশন হিসেবে নিয়েছে, মানে তারা মেটাল ইউজ করে, মেটাল ইউজ করছে এবং তাদের কিন্তু কানের পর্দার ব্যাপারে কোনোই ধারণা নাই। তারা কিন্তু আইডিয়ার উপরে, যেহেতু তারা কানের মধ্যে একটা সুড়সুড়ি দেয়, কিছুটা এর একটা আরাম পাওয়া যায়, মানুষ কিন্তু কিছুটা আরামের জন্য সেটা করে, এবং সেটা করতে গিয়ে যেটা হয়, কারণ কানের পর্দার ডিস্টেন্স কতটুকু বা এই মেটাল তার কানে লাগতেছে কিনা সে কিছু জানে না, যার কারণে সেটা হয় তার অজান্তে কানে পর্দা ইনজুরি হয়, ছিদ্র হয়, কানে ডার্টি জিনিস দেওয়ার কারণে তার কানে ইনফেকশন হয়। ইভেন এই ইনফেকশন কারণে পর্দা ছিদ্র হয়ে পর্দার পিছনে আছে অত্যন্ত ডেলিকেট স্ট্রাকচার অসিকুলার চেইন, ওখানে যদি ইনজুরি হয় তাহলে তার হিয়ারিং লস থেকে শুরু করে পার্মানেন্ট ড্যামেজ পর্যন্ত হতে পারে কান, এবং সেটা কিন্তু খুব কম নয়, মানে শ্রবণ শক্তির উপর শ্রবণ শক্তি হারাতে পারে। কানের প্রত্যেকটা স্ট্রাকচার শ্রবণ শক্তির সাথে জড়িত। পর্দা যেমন ইম্পর্টেন্ট, পর্দার পিছনে যে স্ট্রাকচারগুলো আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এবং যখনই কোনো ইনস্ট্রুমেন্ট দ্বারা কানের ওই যন্ত্র ওই ইয়াগুলো স্ট্রাকচারগুলো ইনজুর্ড হয় তখন তো শ্রবণ শক্তি ডাইরেক্টলি আঘাত করে, এবং কখনো কখনো বধিরতার উদাহরণও আছে। আচ্ছা, আরেকটা জিনিস ধরুন যে তারা যেটা করে, যে কারণ একই জিনিস দিয়ে হয়তো তারা বিভিন্ন মানুষের কান তারা পরিষ্কার করছে বা খোঁজাচ্ছে, তো সেখানেও তো একটা ইনফেকশনের সেটা তো ক্রস কন্টামিনেশন হচ্ছে, যে তাদের তো সেলেজের কোনো বিষয় নেই, সুযোগও নাই, তো তারা কিন্তু ওই নিজের অজান্তেই একজন ইনফেকশন আরেকজনের কাছে পৌঁছে দিচ্ছে। একই সাথে আর বিষয়টা আসে, সেটা হচ্ছে যে আমরা তো কটন বার্ড ইউজ করতে দেখি এবং খুবই ইউজ হয় আসলে কটন বার্ড, তো সেটাও কতটা আসলে মানে ব্যবহার করাটা মানে যুক্তিযুক্ত কিনা? হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে আমাকে একটু ব্যাখ্যা করতে হবে, কারণ এই যে আমরা কান, যেমন আমাদের ওই যে বললাম আল্লাহ তাআলা প্রত্যেকটা স্ট্রাকচার হেফাজত করেছেন, এই যে আমি নিজের অজান্তে চোখের পলক ফেলছি আমরা, আপনি জানেন এটা কিন্তু এই গ্লাস পরিষ্কার করার মতো গাড়ির আমরা চোখ কিন্তু পরিষ্কার করতেছে, হাজার হাজার পলক ফেলছি আমরা, এটা কিন্তু চোখের প্রোটেকশন। এবং কান কিন্তু আমাদের কানে যে প্রতিদিন ময়লা ঢুকছে বাইরের থেকে, এটা খোলা, বাইরের থেকে ধুলাবালি ঢুকছে, এই যে ঢুকতেছে এটা কিন্তু ন্যাচারালি এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। সেটা কিভাবে? কানের মধ্যে সিলিয়া আছে, ছোট ছোট লোমের মতো আছে সিলিয়া, এই যে অসংখ্য থাউজেন্ডস অফ সিলিয়া কানের চারিদিকে আমাদের ছিদ্রের মধ্যে আছে, এবং সিলিয়াগুলোর একটা ন্যাচারাল মুভমেন্ট আছে বাহিরের দিকে। ধান খেতে বাতাস লাগলে যেমন ঢেউ খেলে, এই সিলিয়াগুলো ঢেউ খেলে খেলে যখনই কোনো পার্টিকেল নিতে পড়ে ঢেউ খেলে খেলে আপনার বাইরের দিকে পৌঁছে দিচ্ছে, যার কারণে কানের মধ্যে কিন্তু ন্যাচারালি কোনো ডিজিজ ছাড়া কোনো কিছু আটকে থাকে না, সেটা ধুলাবালি সব বেড়ে যাচ্ছে। এখন আমি যখন কানের মধ্যে কটন বা অন্য কিছু ঢুকাই, এই সিলিয়ার যে বহির্মুখী মুভমেন্টটাকে আমি উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছি, এবং বাইরে থেকে ভেতরের দিকে আমি বাইরে করে দিচ্ছি, যার কারণে কিন্তু তার যে নর্মাল মেকানিজম কানকে পরিষ্কার রাখার ন্যাচারাল, সেটা কিন্তু আমি ডিস্টার্ব করছি। এবং যাদের কানে এরকম কটন ঢুকানো বা পরিষ্কার টেন্ডেন্সি থাকে তাদের কিন্তু কানে ময়লা বেশি হয়, কারণ হচ্ছে ওই যে নর্মাল যে মেকানিজম সেটাকে আমি হ্যাম্পার করছি, এবং যে নর্মাল যে ময়লাগুলো জমে সেটাকে আমি আরও ভিতরে জমার জন্য সহযোগিতা করছি। সেই জন্য আমরা এটাকে সবসময় নিষেধ করি যে পারতপক্ষে। ফোন নিয়ে একজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। জি দর্শক বলুন। আচ্ছা, হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আরেকটা জিনিস একটু বলি তাহলে, কটন বার্ড আসলে মানে কখনই আমরা, এবং আমরা দেখি যে বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে বাবা মা বাচ্চাদের ক্ষেত্রেও আপনি কটন বার্ড তারা ব্যবহার করে হয়তো গোসলের পরে, তো এটাও আসলে ঠিক মানে তারা উচিত নয় আসলে। এটা বাচ্চারা তো দেখে শিখে, এবং নেচার থেকে তারা শিখে, সবকিছু নেচার থেকে তারা নেয়। তো সেই ক্ষেত্রে এমন দেখা যাচ্ছে যে যেসব বাচ্চা নিজে নিজে কান পরিষ্কার করার চেষ্টা করে, যা পায় তাই ঢুকায়, তারা শিখলে করতে গিয়ে আমরা যখন হিস্ট্রি নেই যে মাকে জিজ্ঞেস করে আপনি কি কান পরিষ্কার করেন, সে এটা অস্বীকার করে না যে হ্যাঁ স্যার মাঝে মাঝে করি। বাচ্চা দেখে কিন্তু মা যখন পরিষ্কার করে চলে যায়, বাচ্চা কিন্তু ওই কাঠি নিয়ে কানে ঢুকায়, এটা তার টেন্ডেন্সি গ্রো করে। এবং
কোনো কোনো বাচ্চাদের একটা টেন্ডেন্সি থাকে কানের মধ্যে কিছু ঢুকানো, কিছু বাচ্চা অন্তত প্রতি মাসে মাসে একবার আসে ফরেন বডি নিয়ে কানে, এটা তার টেন্ডেন্সি কানের মধ্যে কিছু দেয়া, খেলা মনে করে। এটা আসলে সে ওই যে দেখেই বোধহয় শিখছে, অথবা অন্য বাচ্চা তার কানে ঢুকিয়ে দেয় খেলার ছলে। যে দর্শক আছেন একজন আমাদের সাথে। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। জি দর্শক, প্রশ্ন করুন। দর্শক আপনি আছেন আমাদের সাথে, প্রশ্ন করুন। জি হয়তো আবারও হয়তো সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। তাহলে এক্ষেত্রে খুবই মানে কানের যত্নের একটা বড় অংশই তাহলে হচ্ছে যে আসলে কানে কোনো কিছু না দেয়া, আসলে এটা কানের যত্ন নেয়ার অন্যতম হচ্ছে কোনো কিছু না দেয়া, আসলে যত্ন না করাটাই হচ্ছে যত অন্যতম শর্ত। সেটাই আসলে পরিষ্কারও দরকার নেই, কান নিজেই তার যত্ন নিতে পারে, পরিষ্কার করতে পারে, তারপর তো আমরা আসি। জি। আর আরেকটা জিনিস একটু জানতে চাই যে কানে ব্যথা নিয়ে যেহেতু আমরা কথা বলছি, আমরা দেখি যে বা শুনিও আসলে কানে ব্যথা হলে অনেকে কানের মধ্যে কোনো তেল বা অনেক কিছু ব্যবহার করতেও দেখি, আমরা গ্রামে গঞ্জে দেখি, বা অনেকে মানে চিকিৎসক নয় তারা এটা ব্যবহার করেন। এইটা কতটুকু যুক্তিযুক্ত আসলে? এটার ব্যাপারে একটু সাধারণ আমাদের দর্শকদের জন্য একটু ধারণা দিতে চাই। এটা যে একদম করা যাবে না তা না, কারণ যখনই রাত্রেবেলা প্রচন্ড ব্যথা হয় গ্রামে গঞ্জে, কোথায় যায় আমার কি করবে? তবে সবসময় সবগুলো আইটেম সব ব্যথার জন্য প্রযোজ্য নয়। যেমন মনে করেন যে যদি কারণ কোনো ফরেন বডি ঢুকে যায়, অনেক সময় তেলাপোকা ঢুকে যায়, কোনো মাছি ঢুকে যায়, এরকম কিছু ঢুকে যায় কারের মধ্যে, যদি জীবন্ত কিছু পোকা ঢুকে যায়, তখন যদি তেল দেওয়া হয় এটা এফেক্টিভ, কারণ ওই তেলের মধ্যে ডুবে পোকাটা মারা যাবে, এটা এফেক্টিভ। কিন্তু যদি কোনো ধান ঢুকে যায়, কোনো মটরশুঁটি ঢুকে যায়, সেই ক্ষেত্রে যদি তেল বা পানি দিয়ে সেটা ফুলে আরো ব্যথা হবে। তো সুতরাং কোন সময় কোনটা দিতে হবে, দিলে কাজ হবে। হয়তো একজনে দিয়ে উপকার পাইছেন, দাদি তার কানে তেলাপোকা ঢুকছিল দিয়ে উপকার পাইছেন, দাদি সবার কানে তেল দিচ্ছে। সুতরাং সব কিছু প্রযোজ্য না। যদি স্পেসিফিক সমস্যার কারণে স্পেসিফিক জিনিস ইউজ করা যায় তাহলে উপকার পাওয়া যাবে, সেটা না, অন্যথায় তার ক্ষতি বেশি হবে। জি, আমরা আলোচনাটা চালিয়ে নেব, তো একটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে, একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক বিরতির পর ফিরে এলাম কেমন আছেন অনুষ্ঠানে। আজকে আমরা কানের সমস্যা নিয়ে কথা বলছি এবং আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার, পরিচালক, জাতীয় নাক কান গলা ইনস্টিটিউট। আমরা শুনছিলাম কানের অনেকগুলো সমস্যার কথা। একটা হলো যে আপনি যে বলছিলেন যে কান পচা, যেটা যে কান দিয়ে পানি পড়া বা পুঁজ পড়া, এবং এটা বারবার ইনফেকশন হলে কানের পর্দার একটা মানে সাধারণত কমপ্লিকেশন কি হতে পারে এই যে বারবার অ্যাটাকগুলো হলে? বারবার অ্যাটাকগুলো হলে যেহেতু কানের পর্দা ছিদ্র, এবং এই যে আপনার ছিদ্র থাকার কারণে কানের প্রোটেকশন নষ্ট হচ্ছে, এবং কানের প্রোটেকশন নষ্ট মানে হচ্ছে যে যাদেরকে প্রোটেক্ট করার জন্য পর্দাটা জরুরি, সেই জিনিসগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাপোজ মনে করেন যে ঘরের টিনের ঘরে চালা যদি ছিদ্র থাকে এবং বর্ষাকালে যদি এটাতে পানি পড়ে, তাহলে কিন্তু ঘরের পরিবেশ নষ্ট হবে, আসবাবপত্র নষ্ট হবে। এবং কতদিন পর্যন্ত এই পানি পড়াটা আছে তারপর ডিপেন্ড করে ঘরের পরিবেশ কতটা নষ্ট হবে। যদি এটা দীর্ঘমেয়াদী হয় এবং সেটা ট্রিটমেন্ট না হয়, তাহলে এক পর্যায়ে হয়তো ঘরের আসবাবপত্র নষ্ট হবে, ঘরের রং নষ্ট হবে, একবারে ঘরটাই অকোজ হয়ে যায় বসবাসে। তো কানের ব্যাপারটা এরকমই, যদি কারো কানের পর্দা যদি ছিদ্র থাকে, তাহলে এই মাঝে মাঝে কানে পানি পড়া, কান ইনফেকশন হওয়া থেকে শুরু করে কানের ভিতর যে স্ট্রাকচারগুলো আছে সেগুলো আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে। তার মধ্যে অন্যতম প্রেজেন্টেশন হচ্ছে যে তার কানে কম শোনা, তার কানের যে মূল যেই বিষয়টা যে শোনার বিষয়, সেটা কিন্তু আস্তে ক্ষতিগ্রস্ত হয়। এরপরে যে তার কানে শোনা কমে কমে তার শোনার পাওয়ার পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, এটা একটা বিষয় আছে। তাছাড়া আরও যে যখনই তার ইনফেকশন হয় তখন তার ব্যথা হয়, ইচিং হয়, অস্বস্তি হয়, কান দিয়ে পানি পড়ে, এটা বিষয় আছে। এবং তার জন্য সোশ্যাল কিছু বিষয় থাকে, কারো যদি কান দিয়ে পানি পড়ে তার তো সোশ্যালি একটা এমবারাসমেন্টের ব্যাপার আছে, এবং যাদের কান দিয়ে পানি পড়ে তারা কিন্তু অনেক কিছু করতে পারে না, যেমন ড্রাইভিং, সুইমিং, এগুলো থেকে দূরে থাকতে হয়। এগুলো তার নর্মাল লাইফ হ্যাম্পার করছে, এবং যখন ইনফেকশন হচ্ছে তাকে কষ্ট দিচ্ছে, এবং দীর্ঘমেয়াদী হিসাবে কানের যে মূল কাজ যে আপনার শোনা, সেটা কিন্তু তাকে হ্যাম্পার করছে। এবং যদি আমি আরেকটু ডিটেইলস বলতে চাই, তাহলে এই কান পচা রোগ থেকে, যেহেতু কানের একটা বড় অংশ ব্রেনের ভিতরের অংশ, এবং সেই ক্ষেত্রে কিন্তু কান পচা রোগ থেকে ব্রেন ইনফেকশন হয়ে মানুষের মৃত্যুর কারণ হতে পারে, মানে একবার ব্রেনেও এটা চলে যেতে পারে। কারণ আপনি বললেন যে তিনটা অংশ কানে, এবং বিশেষ করে মধ্যকর্ণ বা অন্তকর্ণ, তারা ইনফেক্টেড হলে সেখান থেকে এটা আরো ভেতরে। জি, আপনি জানেন যে অন্তকর্ণটা হচ্ছে ব্রেনের অংশ, ব্রেনের একটা পার্টই হচ্ছে অন্তকর্ণ। তো সেই ক্ষেত্রে মধ্যকর্ণ যখন ইনফেকশন অন্তকর্ণে যায়, তাহলে এটা ব্রেনে চলে গেল,
এবং ব্রেনে চলে গেলে এটা ব্রেনে যে কোনো মানে বড় ধরনের জটিলতা তৈরি জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়। তো আমরা একটু আসি যে এই যে পর্দার যে সমস্যাটা, এটার চিকিৎসা কিভাবে আসলে সম্ভব? এটা কি ওষুধ দিয়ে হবে নাকি এটার জন্য আপনার অপারেশন দরকার হয়? এটা নির্ভর করছে যে কোন পর্যায়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। কানের এই পর্দা ছিদ্রটা আমাদের কাছে প্রেজেন্ট করে, বাট এটার বিভিন্ন টাইপ এবং বিভিন্ন পর্যায়ে আছে, তার ভিত্তিতে আমরা চিকিৎসা করে থাকি। সাপোজ যেটা বললাম শুরুতে যে কোনো বাচ্চা সারা রাত ঘুমাতে পারেনি, সকালে কানের পানি নিয়ে আসছে, তার মানে কানে পর্দা ছিদ্র হয়ে গেছে, তার মানে তাদেরকে আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিই, কিছু অ্যাডভাইস করি এবং ঠান্ডা যাতে না লাগে, এবং একটা নির্দিষ্ট সময় যদি আমরা তাদেরকে এই কানটা পচা থেকে দূরে রাখতে পারি, মানে কানের ইনফেকশন দূরে রাখতে পারি, তাহলে ন্যাচারালি পর্দা ছিদ্র বন্ধ হয়ে যায়। সেটা আমরা আশা করি। তো এটা একটা ট্রিটমেন্ট হতে পারে। বা কোনো কারণে আঘাতজনিত কারণ আমাদের কাছে আসে, ওই যে একটু বলতেছিলাম যে কানে যদি কেউ আঘাত পায় সেক্ষেত্রে কানে পর্দা ছিদ্র হয়ে যেতে পারে। আঘাতজনিত কানে পর্দা ছিদ্র থাকে, সেইটা সাধারণত যদি আমরা কিছু নিয়ম মেনে চলি, কান ইনফেকশন হতে না দিই, সেই ক্ষেত্রে তো 1-2 মাস 3 মাস পরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা হিল হয়ে যায়। তো এইসব কারণে যদি পর্দা একটা নির্দিষ্ট সময় পরে হিল না হয়, 3 মাস 6 মাস, তাহলে জীবনের আর কোনো পর্যায়ে হিল হওয়ার সম্ভাবনা নেই। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে সেটাকে সার্জারির দিকে যেতে হয়। এবং আমরা কানে পর্দা ছিদ্র বন্ধ করার জন্য সিম্পল সার্জারি, যেটাকে বলে আমরা মাইনোপ্লাস্টি, সেটা কিন্তু আমাদের সারা দেশে অহরহ হচ্ছে। এবং সেটা যদি আমরা সার্জারি করে নিই এবং পর্দা যদি হিল হয়ে যায়, তাহলে কিন্তু সারা জীবনের জন্য ওনার কানটা প্রোটেক্টেড হয়ে গেল। এটা একটা সিম্পল ট্রিটমেন্ট, সিম্পল সার্জিক্যাল ট্রিটমেন্ট। আমরা ফোনটা নিয়ে নিই, একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। আবারও বিচ্ছিন্ন হয়েছে। জি দর্শক, আপনি চেষ্টা করুন, নিশ্চয়ই আপনার সাথে কথা হবে আমাদের। অপারেশনের কথা বলছিলেন, তাহলে এটা আমাদের মানে সারা দেশেই এই ধরনের অপারেশনগুলো আমাদের আমরা যেসব জায়গায় কাজ করি, যেমন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ENT থেকে শুরু করি, অন্য যে প্রতিষ্ঠানগুলো আছে রাশিয়া লেভেলে, সব জায়গায় বিভাগীয় শহরে, ডিস্ট্রিক্ট লেভেলে, এবং আমাদের ছেলেরা এখন কিন্তু পেরিফেরিতে এগুলো অহরহ করছে। মাইক্রোয়ার সার্জারি হিসেবে এগুলো এখন কিন্তু অহরহ হচ্ছে। এবং এটা সময় কিরকম? এখন আমি যেটা বললাম যে কানের পর্দা ছিদ্রের যে পর্যায় যদি একদম সিম্পল পর্যায়ে আসে, যে শুধু পর্দায় ছিদ্র, অন্য কোনো সমস্যা নেই, তাহলে কিন্তু এই শুধু সিম্পল সার্জারির মাধ্যমে করা সম্ভব। কিন্তু এর আরো কিছু কমপ্লিকেটেড অবস্থা আছে। যেমন আমি বলতেছিলাম যে ঘরে যদি পানি পড়ে, পানির কারণে ঘরে রং নষ্ট হয়ে যায়, তাহলে রং করলেই হবে। কিন্তু অনেক দিন ঘরে পানি থাকার কারণে যদি দেয়াল নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে দেয়াল রিপেয়ার করে তারপর রং করতে হবে। তো সেই একই রকম ভাবে যদি তার ইনফেকশনটা আরো ডিপে চলে যায়, তাহলে কিন্তু মানে আমার চিকিৎসা পর্যায়ে কিন্তু আরো গভীরে চলে যাবে। জি দর্শক এসছেন আমাদের সাথে, দেখি। জি দর্শক, আপনার পরিচয় দিন, প্রশ্ন করুন। হ্যালো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম কামাল, চট্টগ্রাম থেকে বলতেছি। জি জি। আমার মেয়ে বয়স 9 বছর। জি। ও যখন রাত্রে ঘুমায় তখন ওর কানে আঙ্গুল দিয়ে ঘুমায়, মানে ওর নাকি ব্যথা করে। আচ্ছা, কিছু বলতে পারবেন? জি জি, মানে কানে ব্যথা করে যখন শুয়ে পড়ে, সেটি বলছেন? জি জি, ঘুমানোর সময় শুধু সবসময় দেখি ওই কানের মধ্যে 2টা আঙ্গুল দিয়ে রাখে, 2 কানে। আচ্ছা। যখন জিজ্ঞেস করি কি আব্বু কেন আঙ্গুল দিলে পরে, আব্বু ব্যথা করে মাঝে মধ্যে, এরকম বলছে। সে কি রাতে হা করে ঘুমায়? ঘুমার সময় হা করে থাকে, ডাক ডাকে? না না। তার কি ঠান্ডা সর্দি বেশি লাগে? হ্যাঁ ঠান্ডা লাগে মাঝে মধ্যে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দর্শক, তার আসলে আমি যে বলছিলাম শুরুতে, আপনারা তো খেয়াল করেছেন নিশ্চয়ই, যে তার কানের ব্যথা বা কানে যে কোনো ইনফেকশন বা কানের অস্বস্তি, বিশেষ করে বাচ্চাদের বেলায় মূলত কারণ হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন, মানে তার ঠান্ডা সর্দি কাশি, এইটা যদি থাকে তাহলে এই ইনফেকশনটা তার কানে এফেক্ট করতে পারে। এবং আমার ধারণা তার ঠান্ডা সর্দির কারণে বা আপার রেসপিরেটরি ইনফেকশনের কারণে তার কানের সমস্যাটা হচ্ছে। এবার রাত্রেবেলা সে যখন ব্যস্ত থাকে না, খেলাধুলা দূরে থাকে, নীরবে থাকে, তখন কিন্তু সেটা ফিল করে বেশি, এবং সে তখন কানে হাত দিয়ে সেটাকে প্রতিক্রিয়া দেখায়। তো আমার সাজেশন হচ্ছে তাকে ঠান্ডা সর্দি কম লাগাইতে হবে। যদি তাতে ইমপ্রুভ না হয়, তাহলে তাকে আপার ইনফেকশন বা ঠান্ডা সর্দির চিকিৎসা করে সেটাতে মুক্ত করতে পারলে আমার মনে হয় কানে যে প্রবলেম হচ্ছে সেটা থেকে মুক্ত হবে। আমি সেই জন্য আপনাকে রিকোয়েস্ট করবো, সেহেতু বাচ্চাকে পেডিয়াট্রিশিয়ান অথবা ENT স্পেশালিস্টকে দেখিয়ে তার যে ঠান্ডা সর্দি সেটা চিকিৎসা করলে তার কান ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক ফোন করবার জন্য। তাহলে অপারেশনটা আসলে নির্ভর করে যে আপনার মানে কি ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে আসলে পর্দাটা, তার উপরে আসলে। এবং আরেকজন দর্শক আছে, আমরা আরেকটা ফোন নেই। জি দর্শক, আপনার নাম বলুন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি। আমি রংপুর থেকে মোহাম্মদ রেজাউল করিম। জি জি।
স্যারের কাছে আমার প্রশ্ন, স্যার তো যে বললো যে কানের ভিতরে যদি মাছি অথবা তেলাপোকা যায় তাহলে তেল দিলে এটা একটু নিরাময় হয়। তবে আমরা তো গ্রামগঞ্জের মানুষ, আমরা সবসময় দেখা যাচ্ছে ধানের মধ্যে কাজ করি, এ করি ও করি, যদি ধান ঢুকে কানে ওই সময় আমরা কি করতে পারি? হ্যাঁ, আমি আপনার খেয়াল যে আমাদের এখানে যেমন যে পিচকারি দিয়ে পানি দিয়ে যেমন বাইর করা হয়, ওটা কি করা যাবে কিনা? আচ্ছা, হ্যাঁ, এটা স্যারের কাছে প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো যে হাইড্রোজেন পার অক্সাইড যে ইয়াটা যে এটা অনেক সময় অনেক কাজে ব্যবহার করা হয় কানের ক্ষেত্রে, আসলে ওটা কতটুকু প্রযোজ্য? খুবই ধন্যবাদ আপনাকে রেজাউল সাহেব, আপনি খুবই প্রাসঙ্গিক কিছু প্রশ্ন করেছেন, যেগুলো আমরা বলার চেষ্টা করি এসব প্রোগ্রামে, আপনি নিয়ে এসেছেন, ধন্যবাদ। প্রথমত হচ্ছে যে আমি যে তেল দিয়ে কথা বললাম সেটা কিন্তু শুধুমাত্র জীবন্ত কোনো পোকামাকড়ের জন্য বলেছি, ধানের জন্য বলিনি। শুধু উদ্দেশ্যটা হচ্ছে যে যদি কানে তেল দেওয়া হয়, তেলের মধ্যে যখন পোকাটা ডুবে যায় তখন সে মরে যায়, তখন আপনাকে ডিস্টার্ব করে না, সাময়িকভাবে আপনার ব্যথা বন্ধ হয়ে যায়। কিন্তু কানে পোকা ছাড়াও যেটা ঢুকতে পারে, কানে আপনাদের গ্রামে গঞ্জে আমরা যারা কাজ করি তাদের কিন্তু শস্যদানা, ধান সেগুলো ঢুকতে পারে, এবং যখনই কোনো শস্যদানা ঢুকে যায় তখন কানে কিছু ইউজ করা যাবে না। যদি সেই ক্ষেত্রে আপনি পানি ইউজ করা হয়, তেল ইউজ করা হয়, এই শস্যদানা ফুলে যাবে, আপনি জানেন পানিতে ভিজিয়ে রাখলে শস্যদানা ফুলে যায় কিন্তু আপনার কানে ব্যথা বাড়বে এবং কানে অসুবিধা করবে। কিন্তু একটা আমরা আশ্বস্ত করছি, যদি কানের মধ্যে ধান অথবা শস্যদানা কোনো কারণে কিছুদিন থেকেও যায়, আপনি কোনো ক্ষতি করবে না। কিন্তু আপনি যে পানি বা আড়াআড়ি হাতে সেটা বের করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার জন্য পার্মানেন্ট ক্ষতি হয়ে যাবে। সেই জন্য ধান বা শস্যদানা হলে কিছু ইউজ করার দরকার নাই, আপনি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সেটা সহজে বের করে নিতে পারেন। আরেকটা কথা আপনি কিন্তু বললেন যে পিচকারি দিয়ে পানি দেয়া, এবং সেটা এক সময় কিন্তু আমরা দিতাম, বিশেষ করে কারণ যে মাটি কাদা যেত, পিচকারি দিয়ে পানি আমরা আমাদের জুনিয়ররা বা আমরা ইউজ করতাম, কিন্তু সেটা আমরা নিষেধ করি। কারণ হচ্ছে যে পিচকারি পানি যখন জোরে কানের মধ্যে দেওয়া হয়, কানের পর্দাটা এত ডেলিগেট, পানির তোড়ে কিন্তু কানের পর্দা ফেটে যেতে পারে। তো সুতরাং সেটা কখনোই দেওয়ার দরকার নেই, সেটা থেকে আমরা নিষেধ করছি। আরেকটা কথা আপনি বললেন হাইড্রোজেন পেরক্সাইড, এটা কিন্তু এক ধরনের ক্ষার। অ্যাসিড যেমন একটা ধার্য পদার্থ, ক্ষারও একটা ধার্য পদার্থ। অ্যাসিড যেমন কানের মানুষের শরীরের অংশকে নষ্ট করে ফেলতে পারে, ক্ষারও কিন্তু পারে। তো সেই জন্য আমার রিকোয়েস্ট হচ্ছে যে গ্রামে গঞ্জে যারা ডাক্তার যারা প্র্যাকটিস করেন আর কি, আমরা যারা পল্লী চিকিৎসক বলি, তারা কিন্তু এই কানের রোগীদের কানের মধ্যে সরাসরি হাইড্রোজেন পেরক্সাইড ঢেলে দেন এবং সেটা ফেনা হয়, এবং তারা এটা একদম চিকিৎসা নেয়। কিন্তু এমন অনেক রোগী আমাদের কাছে আসে যারা হাইড্রোজেন পেরক্সাইড ইউজ করার কারণে কান পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এই কেমিক্যাল কখনই কানে কোনো মতেই ইউজ করা যাবে না, কারণ এটা ইউজ করার জন্য কোনো কেমিক্যাল নয়। অসংখ্য ধন্যবাদ দর্শক, খুবই গুরুত্বপূর্ণ আসলে দুটি প্রশ্ন উনি করেছেন, এবং নিশ্চয়ই দর্শকরা যারা শুনছেন তারা নিশ্চয়ই এটা থেকে আসলে উপকৃত হবেন। আরেকটু এই যে ফরেন বডির কথা আসলো, যে ধান বা অন্য কিছু বা পোকামাকড়, তাহলে এক্ষেত্রে কি করা উচিত আসলে? আসলে আমরা যেটা মনে করি, কানে যদি কোনো ফরেন বডি আসে, বা বাচ্চাদের কথা বলছেন, তারা খুবই ফরেন কানের মধ্যে সবকিছু দেয়। এটা বিষয়টা হচ্ছে যে অনেকে মনে করে থাকে যে কারেন্ট কিছু ঢুকলে এটা ব্রেনে চলে যাবে। আচ্ছা, এটা কিন্তু একটা ভুল ধারণা। যদি কানে যদি তার যে পর্দা প্রোটেকশন আছে এটা যদি ঠিক থাকে, তাহলে ফরেন বডি বলেন, পোকামাকড় বলেন, আর ধান পিঁপড়া যাই বলেন না কেন, এটা অতটুকু পর্যন্ত তার যাওয়ার জায়গা, এর বেশি যাবে না। কানে বড় কোনো ক্ষতি, একটা অস্বস্তি ছাড়া অন্য কোনো ক্ষতি করতে পারবে না। তো আমি সেই জন্য আশ্বস্ত করতে চাই, যখনই বাচ্চা হোক বড় হোক, কানে কিছু ঢুকে যায় বা ঢুকে ফেলে, অস্থির হওয়ার কিছু নেই, এবং সেটা চেষ্টা করতে হবে কোনো বিশেষজ্ঞ এক্সপার্ট হ্যান্ড দেশে বিয়ে করতে। কিন্তু আমি সেটা রেখে দিলে কোনো ক্ষতি নাই, কিন্তু আনাড়ি হাত দেশে বিয়ে করতে যাই, তাহলে কিন্তু কারণ এমন ক্ষতি হতে পারে যেটা নাকি আর কোনো নিরাময় সম্ভব নয়। তো সেই জন্য প্রথমে খেয়াল করতে হবে যে কানে কি ঢুকেছে। যদি পোকামাকড় ঢুকে থাকে তাহলে তো ব্যথার কারণে, অস্বস্তির কারণে, সেই ক্ষেত্রে শুধু আমরা সরষের তেল জন্য সাজেস্ট করছি। অন্য কোনো ফরেন বডি ঢুকলে, সেটা বাচ্চা বড় হোক, সেটা আমরা রিকোয়েস্ট করব যে এক্সপার্ট কোনো ইএনটি বিশেষজ্ঞ দিয়ে সেটা যাতে চিকিৎসা করা হয়, কারণ আমাদের কাছে সেটা খুবই সহজে আমরা বের করে দিতে পারি। সেটার জন্য তো প্যারাশানি করার কোনো প্রয়োজন নেই আসলে। এবং যেহেতু ফরেন বডি আপনি বলেন যে ধান বা এরকম কিছু যদি কিছুক্ষণ রয়েও যায়, কিছু ক্ষতি হবে না, একদম সাথে সাথে বের করতে হবে, বিষয়টা তা না আসলে। অস্থির হওয়ার কিছু নেই, একটু সময় নিয়েও আমরা আসলে এই কাজটা করতে পারি। আরেকটা সমস্যার কথা আমরা প্রায় শুনি, যে ব্যথা আছে, আবার কান ভোঁ ভোঁ করছে, ঝিঝি বলে না অনেকে, মানুষ এরকম বলে, যে এটার কারণ আছে, এটার কি কারণ? এটা আমরা যারা ডক্টর আছি, আমরা সীমাবদ্ধতা থাকে প্রত্যেকটা সাবজেক্টে, আপনি জানেন যে আমাদের এটা একটা সীমাবদ্ধতা, যে আমাদের কাছে মানুষ আছে কারণ শোষ শব্দ হয়, এটাকে আমরা মেডিকেল ভাষায় টিনিটাস। তো এই টিনিটাসের চিকিৎসা সারা ওয়ার্ল্ডে এখনো আবিষ্কার হয় নাই সত্যিকার অর্থে। এবং টিনিটাসের
ম্যাক্সিমাম ক্ষেত্রে টিনেজার কি কারণ সেটা খুঁজে পাওয়া যায় না। আচ্ছা। এবং আমরা আমাদের কাছে যখন টিনেজার নিয়ে আসে যে তার শব্দ হয়, অস্থির লাগে, কিছুই করতে চাই না, আমরা তাদেরকে চিকিৎসা হিসাবে প্রথম যে কথাটা বলে থাকি, কাউন্সেলিং করার চেষ্টা করি যে এটা আপনার কোনো ক্ষতি করবে না, আচ্ছা, এবং এটা বড় কোনো রোগের লক্ষণ নয়। আমরা বলি এটা মেনে নিতে। এটাকে আপনি যত অ্যাটেনশন দিবেন এটা আপনার অস্বস্তির কারণ হবে। এটাকে যত ইগনোর করা যায় তত এটা আপনার জন্য মঙ্গল। এটা হচ্ছে 1 নাম্বার, কারণ এটা বড় কোনো রোগের লক্ষণ নয়। আর চিকিৎসা হিসাবে আমরা স্পেসিফিক ডাক বেরিয়েছে, সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। সেই ক্ষেত্রে কারো কাজ হয়, কারো হয় না। তো অনেক সময় একটা সময় ছিল যখন মানুষ কেমি গড়ি ছিল, এই গড়ির টিকটিক শব্দ হতো, রাত্রেবেলা সেটা নিয়ে ঘুমাতো। এটা উদ্দেশ্য ছিল যে ওই সাউন্ডটাকে মাস্কিং করা, মিনিমাইজ করা। তো সেই জন্য এখন মোবাইলে কিছু অ্যাপস আসছে, কিছু ডিভাইস বের হয়েছে, যেগুলো আমরা কানের কাছে লাগিয়ে দেই, তারা ওই শব্দটাকে মিনিমাইজ করে। তো এটা কোনো চিকিৎসা না, জাস্ট এটাকে মিনিমাইজ করা বিষয়টা বলে। সেই জন্য আমরা রোগীদেরকে বলি আপনি এটাকে ইগনোর করার চেষ্টা করেন, মানিয়ে নেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার অস্বস্তিটা কেটে যাবে এবং আপনি স্বস্তিদায়ক জীবনযাপন করতে পারবেন। জি জি, অসংখ্য ধন্যবাদ। এটা আমরা আসলে জানলাম একটা জিনিস। এখন একটু আসি যে আপনি একটা কথা বলছিলেন যে মাঝের মানে আমাদের যে মিডল লেয়ার, আপনি বলছিলেন যে মধ্যকর্ণ বা অন্তকর্ণে যদি ইনফেকশনটা যায় আসলে, তাহলে এটা বড় ধরনের একটা ক্ষতি মানে করতে পারে। আরেকটা জিনিস আপনি বললেন যে কানে কিছু দেয়াটা আসলে, কারণ কানে আমি যদি কিছু দেই আর যদি পর্দায় কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা ভেতরে চলে যাওয়ার একটা খুবই হ্যাঁ, মানে সেক্ষেত্রে আমার মনে হয় যে কোনো কিছু ব্যবহার করাটাই ভালো না, কারণ আমি তো জানি না যে আমার পর্দা কিরকম আছে। রাইট। যদি নিশ্চিত না হওয়া যায় তাহলে কারো যদি আমি তেল বা পানি দেই, সেক্ষেত্রে এটা কিন্তু আপনি খুবই রাইটলি বলেছেন, সেটা কিন্তু মিডিয়ালে চলে যাবে, ভিতরে চলে যাবে, সেটা তো ভিতরে চলে যাবে। যদি না আমরা নিশ্চিত হই যে পর্দা ঠিক আছে, তাহলে কোনো কিছু ইউজ না করাই ভালো। হ্যাঁ, এবং সেখান থেকে ব্যথা হবে বা আরো ধরনের সমস্যা হবে। একই আরেকটা সমস্যার কথা আমরা অনেকে শুনি যে কানের সমস্যার কারণে কি মাথা ঘোরাতে পারে, মানে আমরা বলি যেটা আসলে যে দুলাচ্ছে বা মাথা ঘোরাচ্ছে, এটা হতে পারে কিনা? রাইট, আমি কিন্তু শুরুতেই বলেছিলাম কানের ফাংশন বলতে যে কানের শোনার সাথে সাথে অন্যতম ফাংশন হচ্ছে ব্যালেন্স। তো সুতরাং কান যখন ডিস্টার্ব হয় তখন ব্যালেন্সে ডিস্টার্ব হতে পারে। এবং আপনার যে ডিজিনেস বা ভার্টিগো যাই বলি না কেন, মানুষের মাথা ধুলা বা ব্যালেন্স না রাখতে পারা, তার অন্যতম কতগুলো কারণ আছে। তার মধ্যে মেইন কারণ হচ্ছে কানের সমস্যা। আমরা প্রথমে চিন্তা করি তার কানে কোনো ব্যালেন্সের কোনো সমস্যা আছে কিনা। আরও কিছু চোখের কারণে, মেরুদণ্ডের কারণে কান মাথা ঘুরাতে পারে, ভার্টিগো হতে পারে, কিন্তু মূল ব্যালেন্স অর্গান হচ্ছে কান। তো সেই ক্ষেত্রে কানের সমস্যার কারণে কিন্তু ব্যালেন্সের সমস্যা হতেই পারে। জি, একজন দর্শক আছেন আমাদের সাথে। জি দর্শক, আপনি পরিচয় দিন, প্রশ্ন করুন। আমার নাম আব্দুর রহিম, লালমনিরহাট। জি স্যার, আমার ছেলের বয়স 3 বছর 4 মাস। জি স্যার, আমার ছেলেটার কানে ফুল হইতে কানের ভিতরে কালো হয়ে বন্ধ হওয়ার মতো উপকরণ হয়েছে। স্যার, এখান থেকে পরিচালনার উপায় কি? মানে কানে কোনো কিছু ঢোকাইতে দিচ্ছে না, হ্যাঁ, যে ময়লাটা বাইর করে দিব, হ্যাঁ, এরকম কোনো কিছু কানে হাতে দিতে দেয় না। ময়লা অনেক জলছে, ফুল হইতে মানে ফুলগুলো মানে একদম কালো আকার ধারণ করছে। আচ্ছা। এবং স্যার, এটা পরিষ্কার করা খুব দরকার বলে আমি মনে করছি। মানে একটু মোবাইলের লাইট দিয়ে দেখলে। বাচ্চার কি শুনতে কোনো অসুবিধা হয় দর্শক? শুনতে কি কোনো অসুবিধা হয়? না, আমি টিভিতে দেখতেছি স্যার, টিভিতে। না বলছি আপনার বাচ্চার কি শুনতে কোনো অসুবিধা হয়, কথা শুনতে? হ্যাঁ, শুনতে থাকলে মানে একটা কথা প্রথমবার বললে শুনতে চায় না সব। আচ্ছা, তাহলে অনেক ময়লা জমে আছে এটা বলছেন আপনি? জি। হ্যাঁ, এটা খুবই কমন প্রবলেম। তবে হাত দিতে দেয় না বাচ্চা, বলছে সে তো দিবে না, তো বাচ্চা তো দিবে না, কানে তো হাত দিতে দিবে না। তবে আমাদের যেটা অভিজ্ঞতা, ইদানিং এই কানে ময়লাটা বেশি আবিষ্কার হওয়ার পিছনে হচ্ছে সবার হাতে কিন্তু আপনার মোবাইল থাকে, মোবাইলে একটা টর্চ থাকে। মায়েরা কিন্তু অবসর সময়ে ওই টর্চ দিয়ে কানের ভিতরে কি আছে দেখার চেষ্টা করে, এবং এই ময়লাটা কিন্তু আবিষ্কার। কিন্তু ওয়াক্স যে কানে যে ওয়াক্স বা সিরুমেন যেটা বলি, এটা কিন্তু কানের নর্মাল প্রোডাক্ট। এটা যদি কানে সবারই অল্প স্বল্প কানে সিরুমেন তৈরি হয় এবং সেটা বেড়ে যায় এবং কখনো কিছু জমে থাকে, সেটা নিয়ে অত অস্থির হওয়ার কিছু নেই। তবে এটাও ঠিক, যদি এমন কিছু হয় যে তার কান পুরোটি শক্ত হয়ে বন্ধ হয়ে গিয়েছে, সেটা কোনো অস্বাভাবিক না এবং তার শুনতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ময়লাটা বের করার ব্যবস্থা অবশ্যই করতে হবে। তো সেই ক্ষেত্রে আমি যেটা প্রাথমিকভাবে সাজেস্ট করবো আপনাকে, সেটা হচ্ছে কানে আপনি অলিভ অয়েল যেটা হাতের কাছে পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারেন। অলিভ অয়েলের কাজটা হচ্ছে ওই ময়লাটাকে নরম করে দিবে, এবং সেটা যদি হয়ে থাকে তাহলে যদি অল্প ময়লা হয়ে থাকে সেটা সাধারণত গলে বের হয়ে চলে আসে। এবং যদি সেটা না হয় তাহলে আমি রিকোয়েস্ট করব আপনি কানে খোঁচাখুচি না করে, নিজে বের করার চেষ্টা না করে, আপনার নিকটস্থ কোনো ইএনটি বিশেষজ্ঞকে দেখিয়ে সেটা থেকে সহজে মুক্তি পেতে পারেন। যেহেতু বাচ্চা কানে কম শুনছে, আমার সেটা করে নেওয়া উচিত। জি দর্শক, আশা করি
আপনার উত্তর পেয়েছেন। একজন চিকিৎসকের পরামর্শ নিন এবং নিশ্চয়ই তিনি হয়তো বিষয়টা বুঝতেও পারবেন এবং সে অনুযায়ী চিকিৎসা দিতে পারবেন এবং আপনার বাচ্চা নিশ্চয়ই সুস্থ হয়ে যাবে। আমরা আরেকটা বিরতি নিতে চাই। দর্শক কেমন আছেন অনুষ্ঠানে আরও একটা বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসছি। দর্শক ফিরে এলাম আরেকটা বিরতি নিয়ে। কেমন আছেন অনুষ্ঠানে আমরা কানের সমস্যা নিয়ে কথা বলছি। আমাদের সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাকারিয়া সরকার। আমরা একটু আসি, আপনি বলছিলেন যে এই যে ইনফেকশন, যাদের দীর্ঘমেয়াদী ইনফেকশন থাকে তাদের একটা সমস্যা হতে পারে যে শ্রবণ শক্তির একটা সমস্যা হতে পারে। তো এই যে শ্রবণ শক্তির সমস্যা, আমরা শব্দ দূষণ দেখছি কিন্তু আমরা চারপাশে, এখন তো চারপাশে রাস্তায় বেরোলেই শব্দ, তো সেটিও শ্রবণ শক্তির জন্য মানে ক্ষতিকর। জি, অফকোর্স। তো এটা কি সব বয়সেই হতে পারে আমরা যদি শ্রবণ শক্তির কথাটা বলি? হ্যাঁ, আসলে এখন তো নয়েজ ইনডিউসিং হিয়ারিং লস নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। আমরা জানি যে বয়স হলে কমে যায়, কিন্তু এখন এটা হচ্ছে যে যেমন কানে কম শোনার বিষয়ে যে কথাগুলি বললাম, এটার কারণ আছে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে আপনার এজ রিলেটেড হিয়ারিং লস, যে বয়স বাড়ার সাথে সাথে অন্যান্য অঙ্গের মতো কার্যক্ষমতা হারায়, কানও হারায়, সেই ক্ষেত্রে তার প্রেজেন্টেশন হয় কম শোনা দিই। এটা একটা বিষয়। আরেকটা বিষয় আছে, একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে আমরা বলি নয়েজ ইনডিউসিং হিয়ারিং লস, মানে শব্দ দূষণজনিত কারণে কানের সমস্যা। এটা কিন্তু খুব বার্নিং ইস্যু এবং সারা বিশ্বে এই গ্লোবালাইজেশনের যুগে এবং সারা বিশ্বে বার্নিং। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমাদের এটা খুব বেশি জানা দরকার, কারণ আমরা কিন্তু সব কিছুতে ফার্স্ট হতে চাই। যেমন আমি শিক্ষা দীক্ষায়, অর্থনীতিতে ফার্স্ট হতে চাই, কিন্তু আমরা কিন্তু দুই একটা বিষয়ে ফার্স্ট। এর মধ্যে হচ্ছে পলিউশন। প্রায় ঢাকা শহর কিন্তু বিশ্বে 1 নম্বর শহর হিসাবে, পলিউটেড শহর হিসাবে হয়। এবং আরেকটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ঢাকা শহর হচ্ছে সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে নয়েজি শহর। এবং শব্দ দূষণ যেটা আছে, আমরা এমন একটা জায়গায় বাস করছি সারা ওয়ার্ল্ডে যেটা নাকি শব্দ দূষণে প্রথম স্থান অধিকার করে প্রায়। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা কতটা দূষণযুক্ত এলাকায় আছি। এবং শব্দ দূষণের সবচেয়ে বড় প্রেজেন্টেশন হচ্ছে আমাদের কানে কম শোনা। এবং শস্য শব্দ যে বললেন একটু টিনিটা, সেটা শব্দ দূষণজনিত কারণ হয়ে থাকে। এবং ঢাকা শহরে এই যে হাইড্রোলিক হর্ন যেটা নিষিদ্ধ, বিভিন্ন জোরে সাউন্ড বাজানো এবং বিভিন্ন পাইলে কনস্ট্রাকশনের কাজ এবং শব্দ দূষণ মাত্রার যে শব্দের মাত্রা যেই থাকার কথা সেটাকে অ্যাভয়েড করে যে চলছে, তা কিন্তু আমরা প্রতিনিয়তই শব্দ দূষণের মধ্যে হচ্ছে। এবং আমরা নিজের অজান্তে আমরা ঢাকা শহরে বাস করছি, অনেকে কিন্তু আমাদের হিয়ারিং কিছু লসে আছে। বিশেষ করে আমাদের যারা কিছু প্রফেশনাল লোক আছেন, যারা ট্রাফিক পুলিশ আছেন, যারা পাইলিংয়ের কাজ করেন, যারা শব্দজনিত উত্তোলন করে এরকম কারখানায় কাজ করেন, তাদের কিন্তু অনেকেরই আমরা স্টাডি করে দেখেছি সিগনিফিক্যান্ট হিয়ারিং লস তাদের কিন্তু আছে, এবং তারা অনেকে তো জানেন না। তো সুতরাং এই শব্দ দূষণজনিত কারণে আমাদের অন্যান্য যেমন অর্গানে হার্ট ফেইলিওর, প্রেশার, ডায়াবেটিস, মনস্তাত্ত্বিক কিছু সমস্যার পাশাপাশি অন্যতম এফেক্ট হচ্ছে কানে কম শোনা। সেটা কিন্তু আমাদেরকে এখন একটা সারা বিশ্বের মতো আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারেস্ট মানে কথাটা বললেন গুরুত্বপূর্ণ, যে হয়তো আমি নিজেও জানি না যে আমার যতটুকু থাকার কথা আসলে হিয়ারিংটা আমার হয়তো তার চেয়ে কমে গেছে, কিন্তু আমি হয়তো জানি না আসলে। রাইট, আমাদের হিয়ারিং লসটা হচ্ছে না জানার অন্যতম কারণ হচ্ছে যে এটা অদৃশ্য। চোখে কিন্তু কেউ না দেখলে সে সহজে কিন্তু সেটা দৃশ্যমান, ঠিক আছে। অন্য বিষয়গুলো স্বাদ গ্রাণ না পেলে কিন্তু সহজে সে টের পায়, কিন্তু নাক দিয়ে শ্বাস নিতে পারলে কিন্তু সহজে সে অস্থির হয়ে যায়। কিন্তু কানটা কিন্তু শোনা বিষয়টা অদৃশ্য হওয়ার কারণে আমরা কিন্তু অনেক সময় গুরুত্ব দিই। এবং অনেক বয়স্ক লোক আছে তারা কিন্তু সিগনিফিক্যান্ট হিয়ারিং লস, জিজ্ঞেস করলে অনেক জোরে জিজ্ঞেস আপনি কানে শোনেন, না আমি তো শুনি আসলে সে কানে শুনছে না, যেহেতু এটা অদৃশ্য এবং অনেক ক্ষেত্রেই সেটা সে সচেতন না। সেই কিন্তু আমাদের নিজের অজান্তে আমরা অনেকেই আছি যে আমাদের একটা নির্দিষ্ট মাত্রা হিয়ারিং লস নিয়ে আমরা বসবাস করছি। এবং একই সাথে আরেকটা কথা বোধহয় এখানে যুক্ত হতে পারে যে হেডফোনের একটা ব্যবহার। এটা কিন্তু আপনি সব বয়সে যারা মোবাইল ব্যবহার করেন, এই যে ব্যবহারটা আসলে এটিও ক্ষতি করছে কিনা? অবশ্যই ক্ষতি করছে, কারণ আমার কান কিন্তু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টলারেবল। নির্দিষ্ট ইভেন এমনও হচ্ছে যে একটা স্টাডিতে দেখা যাচ্ছে যে এই যেসব জায়গায় এয়ারপোর্টের পাশে কিছু আপনার গিনিপিকে রেখে দেওয়া হয়েছিল, প্রেগনেন্ট গিনিপিক, তাদের ওই এয়ারক্রাফটের শব্দের কারণে তার সবগুলো অ্যাবর্শন হয়ে গেছে। মানে এটা একটা স্টাডি। তো সুতরাং মানুষের কিন্তু এই যে উচ্চ শব্দের এক্সপোজারে মানুষের কান নষ্ট হয়ে যেতে পারে। অনেকেই আছে যে বোম ব্লাস্ট হয়েছে এরপর সে কানে শোনে না, মানে হিয়ারিং লস। তো সুতরাং আমরা যখন নিয়মিতভাবে এরকম ভলিউম দিয়ে সাউন্ড এক্সপোজার করি,
সেক্ষেত্রে তো আমাদের অল্প অল্প করে কানের ক্ষতি হচ্ছে, এত কোনো সন্দেহ নেই। মানে দীর্ঘমেয়াদী এবং এই ধীরে ধীরে সেটা মানে তার একটা হচ্ছেই আসলে ক্ষতি হচ্ছে, এত কোনো সন্দেহ নাই। হয়তো সেটা ধীরে ধীরে হচ্ছে আমরা টের পাচ্ছি না, এবং যখনই এটা একটা পর্যায়ে চলে যায় তখন কিন্তু আমরা ঠিক ডাক্তারের কাছে আসি, এবং সেটা অনেক ক্ষেত্রেই হয়তো নিরাময় করার কোনো সুযোগ থাকে না আসলে। হয়তো আপনি যদি আরো আগে চিকিৎসা করতেন, সে যদি পরিশ্রম নিত, সে যদি সচেতন হতো, তাহলে তার এই পরিণতি হতো না। আরেকটা কথা আপনি বলছিলেন আমাদের অনুষ্ঠানের শুরুতে, যে যারা আসলে আপনি বোবাদের কথা বলছিলেন, যারা কানে মানে শোনে না জন্যই তারা বলতে পারে না, এরকম একটা কথা আপনি বলছিলেন আসলে। জি। তো তাদের ক্ষেত্রে আসলে মানে এই যে বোবাদের ক্ষেত্রে শুরুতেই কি কোনো চিকিৎসার ব্যবস্থা করা যায়, বা তার আগে আমি একটু বলিনি এই বিষয়টা, যে অনেকে মনে করে পারে যে বোবা সে তার মানে তার মুখে কথা বলার কোনো সমস্যা, তার জন্য আলজিহ্বা ছোট, তার জিহ্বা ছোট, অথবা তার মুখের মধ্যে আমরা প্যাথোলজি খুঁজি সাধারণ মানুষ যারা, কিন্তু বোবা হওয়ার মূল কারণটা হচ্ছে কিন্তু তার কানে। সে শুনে না বললে কিন্তু বলে না, তার কিন্তু কথা বলার ক্ষমতা আছে, কিন্তু আমরা কথা কাকে বলি? নয়েজকে কথা বলি না, কারণ নয়েজের কোনো ব্যাখ্যা নাই, অর্থ নাই। আমরা কথা তখনই বলি ওই শব্দকে, ওই সাউন্ডকে যার অর্থ আছে। একটা বাচ্চা কিন্তু কান্নাকাটি করতে পারে, তার বিভিন্ন এক্সপ্রেশন সে করতেছে, হই হই করতেছে, শব্দ উচ্চারণ করছে, কিন্তু তারপর তাকে বোবা বলছি কেন? তার যে শব্দ উচ্চারণ করছে সে শব্দগুলোর অর্থ নেই। সে যদি আর অর্থ নাই এই জন্য যে অর্থযুক্ত শব্দ সে কোনোদিন শুনে নাই, সে এটাকে মোবাইল কোনোদিন শুনে নাই, এটাকে সে মোবাইল বলবে না। কোনোভাবে যদি আমি তাকে শোনাইতে পারি যে এটা মোবাইল, সে মোবাইল বলবে। সুতরাং সে যেহেতু কানে শোনে না, সে অর্থযুক্ত শব্দ কোনোদিন শুনে নাই, সেই জন্য শব্দ অর্থযুক্ত বলে না, আর সেই জন্য আমরা তাকে বোবা বলি। আর তার বোঝা যাচ্ছে তার মূল কারণটা তার কানে। তার কানে না শোনার কারণে সে বোবা। আমরা তাদেরকে বলি বাক শ্রবণ প্রতিবন্ধী, ডেফ এন্ড ডাম, এটা দুইটা শব্দ একসাথে। সুতরাং কানে না শোনার কারণেই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বোবা হচ্ছে। তো এক্ষেত্রে কি মানে কোনো চিকিৎসা কি রয়েছে এক্ষেত্রে? এখন চিকিৎসা তো আধুনিক বিশ্বে সবকিছু চিকিৎসার মতো বোবা বাচ্চা চিকিৎসা কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল, এবং আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে যেসব বাচ্চা বোবা হয়ে জন্মায়, যেহেতু তারা কানের সমস্যা, ব্রেনে অর্থযুক্ত শব্দ পৌঁছে না, সে বলতে পারে না, কোনোভাবে যদি আমি ব্রেনে তাকে শব্দ পৌঁছে দিতে পারি, সে শুনবে এবং কথা বলবে। এবং সেই কাজটা কিন্তু আমরা আধুনিক চিকিৎসার মাধ্যমে করে থাকি, করা সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর জাকারিয়া সরকার। সময় একেবারে শেষ, এবং আমরা কানের নানা রোগ নিয়ে আমরা আজকে জানলাম, এবং আপনি আমাদেরকে জানালেন, দর্শকরাও নিশ্চয়ই উপকৃত হয়েছে। আপনাকে আবারও ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আসলে আমরা কানের যে সকল সমস্যার কথা বললাম, এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ যে কানের সমস্যা হলে আসলে আপনি নিজে কিছু করতে না যাওয়াই ভালো। আপনি আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন, এবং সেটি অনুযায়ী যদি আপনি চিকিৎসা নেন, নিশ্চিতভাবেই হয়তো আপনি সেখান থেকে সুস্থ হয়ে উঠবেন খুব দ্রুতই। আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন। ধন্যবাদ।